দর্শক আসসালামু আলাইকুম, আপনাদের স্বাগত জানাচ্ছি সপ্তাহের আলোচিত বিষয় নিয়ে বাংলা ভিশনের বিশেষ আয়োজন যে কথা বলতে চাই অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছি আমি জিয়া খান। দর্শক, আপনারা জানেন এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আজ আমাদের আলোচনার বিষয় নতুন বাংলাদেশ এবং রাজনীতি। আর এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন দুজন অতিথি। তারা হলেন নীলোফার চৌধুরী মণি, সাবেক এমপি ও সহ সম্পাদক বিএনপি, এবং শরীফুজ্জামান শরীফ, সাবেক সভাপতি বাংলাদেশ ছাত্র ইউনিয়ন। আপনার দুজনকে স্বাগত জানাচ্ছি। দর্শক, সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহরুন রুনি হত্যার পর কেটে গেছে এক যুগেরও বেশি সময়। এই দীর্ঘ সময়ে কুলকিনারা করতে পারেনি পুলিশ, ডিবি, তারপর র্যাব। মামলার কোনো অগ্রগতিও হয়নি। র্যাবের পক্ষ থেকে 113 বার মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের সময় পিছিয়েছে। এই অবস্থায় আজ উচ্চ আদালতের আদেশে, অবশ্য মামলার যে বাদী তার আবেদনের প্রেক্ষিতে, মামলাটি তদন্ত থেকে সরিয়ে দেওয়া হয়েছে র্যাবকে। তদন্তে বিভিন্ন সংস্থার অভিজ্ঞ ব্যক্তিদের নিয়ে টাস্কফোর্স গঠনের নির্দেশ দেওয়া হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে। রিপোর্ট দিতে বলা হয়েছে 6 মাসের মধ্যে। আলোচনার শুরুতে আমি শরীফুজ্জামান শরীফ ভাই, এই অবস্থায় আজকে যে হাইকোর্টের যে আদেশ, এই সাগর রুনি সাংবাদিক দম্পতি হত্যার যে বিষয়ে, এই আদেশের পর জাতি আসলে কতটা আশাবাদী হতে পারে যে রহস্য উদ্ঘাটন কিংবা খুনি শনাক্তে আমরা সে বিষয়গুলো সামনে আসবে? আপনাকে ধন্যবাদ, দর্শক শ্রোতাদেরকে ধন্যবাদ, আমার সাথে আলোচকের শুভেচ্ছা। গত দীর্ঘদিন ধরে বাংলাদেশের রাজনীতিতে যতগুলো আলোচিত ঘটনা ছিল এবং যতগুলো ঘটনার সত্যতা রাষ্ট্রের পক্ষ থেকে গোপন করে রাখার চেষ্টা হয়েছে, তার একটা ছিল সাগর রুনির হত্যাকাণ্ড। আমি রাষ্ট্রের পক্ষ থেকে গোপন করে রাখা হয়েছে এই কারণে বললাম যে বাংলাদেশের কোনো মামলার এত দীর্ঘবার, আপনি 113 বার বললেন, এতটা সময় নেওয়া হয়নি কোনো মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার ক্ষেত্রে সময় নেওয়ার জন্য। এটি তদন্ত হয়ে গেছে, তারপরে প্রতিবেদন আটকে রাখা হয়েছে, ব্যাপারটা সেরকমের না। ব্যাপারটা হয়েছে যে এর ভেতরকার যে ঘটনাগুলো, সেগুলো অনুসন্ধানের কাজ শুরু হবে। তো আমি মনে করি যে, এবং দেশের মানুষ মনে করে, এর পেছনে কোনো একটা ঘটনা আছে, এমন কেউ জড়িত আছে। তবে যারা রাষ্ট্র চালিয়েছেন, সরকার পরিচালনা করেছেন, তাদের পক্ষ থেকে কিন্তু আশ্বস্ত করা হয়েছিল, আমার মনে আছে এখনো, যে যেদিন সাগর রুনি হত্যাকাণ্ডের শিকার হলেন, সেই সময়ের স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন, তিনি 48 ঘন্টার কথা বলেছিলেন। এবং আমাদের গোয়েন্দা সংস্থাগুলো আপনি যদি স্বাধীনভাবে কাজ করতে দেন, তারা অনেক ক্লুলেস মামলার পেছনের রহস্য উদ্ঘাটন করেছে। এবং এটি উদ্ঘাটন করা যেত না, পারতেন না তারা, এটি আমি বিশ্বাস করি না। আমি মনে করি যে অনেক সময় আমাদের এই সব জায়গাগুলোতে কেন বিশ্বাস করেন না? বিশ্বাস করি না যে আমাদের এখানে অনেক সময় কর্তার ইচ্ছায় কর্ম সম্পাদিত হয়। এবং আমাদের যে শৃঙ্খলা বাহিনী, গোয়েন্দা সংস্থা, এই জায়গাগুলোতে রাষ্ট্র যা চায়, সরকার যা চায় এবং যেভাবে চায়, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে, এবং যে ঘটনাগুলোর সঙ্গে সরকারের সরাসরি স্বার্থ জড়িত থাকে, সেই ঘটনা কিন্তু সত্য উদ্ঘাটনে দীর্ঘ সময় পার করা হয়। আওয়ামী লীগের সময়ে দুটো হত্যাকাণ্ডের সংক্ষিপ্ত বিচারের কথা আমরা জানি। রাজন এবং রাকিব এই নামে দুইজন কিশোরকে হত্যা করার পরে সম্ভবত 20 থেকে 25 কর্মদিবসের মধ্যে অপরাধীদের সাজার ব্যবস্থা করা হয়েছিল। আবার আমাদের নারায়ণগঞ্জের ত্বকির কথা আমরা জানি। এখন যেটা আমরা জানতে পারছি ত্বকি হত্যাকাণ্ডের সঙ্গে, এবং তখনও আমরা জেনেছিলাম, র্যাবের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে বলা হয়েছিল যে ত্বকি হত্যার সমস্ত রহস্য তারা উদ্ঘাটন করেছে, হয়তো কয়েকদিনের মধ্যে অপরাধীদেরকে গ্রেপ্তার করা যাবে। এবং তখনই আমরা জানতাম যে ত্বকি হত্যাকাণ্ডের সঙ্গে শামীম ওসমান পরিবারের সম্পৃক্ততা ছিল, তার ভাইপো এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল। এবং তার কারণটা কি? তার কারণটা হচ্ছে নারায়ণগঞ্জ জুড়ে ওসমান পরিবার যে ত্রাসের রাজত্ব কায়েম করেছিল, তার বিরুদ্ধে যারা কথা বলতেন, তাদের একজন হচ্ছে রফিউর রাব্বি, আমাদের প্রিয় রাব্বি ভাই। এবং সেই ঘটনার প্রতিশোধ নেওয়ার জন্য তার ছেলেকে হত্যা করা হয়। আমি আসি সাগর রুনি হত্যাকাণ্ডের বিষয়ে। আমার ধারণা শুধুমাত্র কয়েকজন ব্যক্তির আক্রোশের কারণে সাগর রুনি হত্যাকাণ্ডের শিকার হয়েছে তা না।
এটি যদি উদ্ঘাটিত হতো তাহলে কারো কারো ব্যবসা বাণিজ্যের এই জায়গাগুলোতেও একটা বড় রকমের বিপর্যয়ের মুখোমুখি হতো। সেই কারণে সরকার এবং সরকারের যে নিয়ন্ত্রিত সংস্থাগুলো তারা এই সত্যটা মানুষের সামনে তুলে ধরেনি এবং এক ধরনের প্রতারণা করেছে বিভিন্ন সময়। এবং আমরা দেখতাম যে যখন সময়ে বৃদ্ধির জন্য ব্যক্তি আক্রোশ, ব্যবসা বাণিজ্যের যে কথাগুলো বলছেন, এর সাথে সরকারের সংশ্লিষ্টতা, মানে এই বিষয়টা যদি একটু ক্লিয়ার। আচ্ছা, সরকারের সংশ্লিষ্টতা হচ্ছে হয়তো এই সমস্ত ঘটনাগুলোতে স্বরাষ্ট্রমন্ত্রী নিজে তো আর হত্যাকাণ্ডের ঘটনা ঘটান না, বা অমুক মন্ত্রী তো নিজে হত্যাকাণ্ডের ঘটনা ঘটান না। যারা এই হত্যাকাণ্ডগুলো ঘটিয়েছেন, যারা এই অপরাধগুলো ঘটিয়েছেন, তাদের সাথে সরকারের শক্ত কোনো সম্পর্ক আছে এবং সেগুলো তো আমরা দেখছি। যে আমাদের এখানে গত পরশুদিন আমরা যেটা দেখলাম যে কয়েকটা ব্যাংক থেকে লক্ষ লক্ষ কোটি টাকা নিয়ে গেছে এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলছেন মাত্র 5টা পরিবারের সাথে জড়িত ছিল। অর্থাৎ সরকারের এই যে শাসন কাঠামোর কাছাকাছি যারা ছিলেন, বাংলাদেশ ব্যাংকের অনুমোদন ছাড়া আপনি বিদেশে অর্থ বিনিয়োগ করতে পারেন না, এটা আমরা জানি, এটা আইন। কিন্তু বাংলাদেশ ব্যাংকের অনুমোদন ছাড়া এস আলম গ্রুপ 1 লক্ষ কোটি টাকা নিয়ে দুবাইতে বিনিয়োগ করলো, কেউ এই কথাটি জানে না। ঢাকা শহর থেকে আপনার মাকে যদি 10,000 টাকা পাঠাতে হয় ব্যাংকের মাধ্যমে, আপনাকে 3টা কাগজ দেখায়, এনআইডি কার্ড দেখাতে হয়। অথচ বাংলাদেশ থেকে 1 লক্ষ কোটি টাকা চলে গেল। শুধু তাই না, এই টাকা কিভাবে গেল? একজন আইনজীবী কোর্টের কাছে গেলেন জানতে চাওয়ার জন্য, আদালত বললেন এখন না, 6 মাস পরে আসতে হবে। 6 মাস পরে যখন যাওয়া হলো তখন বললেন যে এটা আমরা শুনবো না। অর্থাৎ এই যে দুর্বৃত্তর যে শাসন, এই যে আইনের বিপরীতে একটা আইনহীন একটা রাষ্ট্র ব্যবস্থা, কাউন্টার রাষ্ট্র ব্যবস্থা কায়েম করা, গড়ে তোলা, বিকল্প বিচার ব্যবস্থা গড়ে তোলা, যে বিচার ব্যবস্থাটা পরিচালিত হতো বিশেষ বিশেষ ব্যক্তি। আমি মনে করি যে আসলে কিন্তু আওয়ামী লীগ শাসন করে নাই, শাসনটা করেছে শেখ পরিবার, শেখ হাসিনা এবং তার বোন। আপনি অনেকগুলো জায়গায় দেখবেন নমিনেশন দেওয়া হচ্ছে কাদেরকে কেউ জানে না। আওয়ামী লীগের সাধারণ সম্পাদকও জানে না কাকে দল নমিনেশন দিচ্ছে, অমুক কমিটি কে হবে কেউ জানে না। কে জানে? শেখ হাসিনা জানেন এবং তার বোন জানেন। শরীফ ভাই, আমরা এই বিষয়ে এই যে পারিবারিক শাসন, এই পারিবারিক শাসন এদেরকে নানাভাবে প্রোটেকশন। আপনি অনেকগুলো বিষয় এখানে নিয়ে আসেন। মনিয়াপা, আমি ওইটা দিয়ে শুরু করতে চাই। সাগরণী হত্যার যে বিষয়, মামলাটা ঠিক পথে যে চলেনি এটি তার প্রমাণ। আজকে কোর্ট তদন্তকারী সংস্থার র্যাবকে সরিয়ে দিয়েছে। আপনার সব প্রশ্ন হচ্ছে মামলাটা কেন এই উল্টোপাল্টা দিন পরিচালিত হয়ে আসছে? আর শরীফ ভাই যে ব্যক্তি স্বার্থ, সরকারের যে ঘনিষ্ঠতা, অনেকগুলো বিষয় নিয়ে আসছেন, এই বিষয়ে আপনার বক্তব্য আসলে শুনবো। ধন্যবাদ আপনাকে। যারা শুনছেন আমার শুভেচ্ছা অভিনন্দন, আমার সহ আলোচককে শুভেচ্ছা। দেখেন, জাগরণীর হত্যাকাণ্ডটা ছিল একটা অত্যন্ত অত্যন্ত সুপরিকল্পিত হত্যাকাণ্ড। কারণ হাজব্যান্ড এবং ওয়াইফ দুইজনকে একসাথেই মারা হয়েছে। দুইটা আপনার মিডিয়া অফিসে জব করতো। তো এই যে এই হত্যাকাণ্ডটা আপনার 113 বার পিছিয়েছে। 12 বছরের গত 12 সালের 11ই ফেব্রুয়ারি রাতে এই হত্যাকাণ্ডটা হয়। যে দেশের প্রধানমন্ত্রী, যে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী বলেছিল ঘরের ভিতরে আমরা নিরাপত্তা দিতে পারি না, আর স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিল 48 ঘন্টার মধ্যে আমরা বের করব। 48 ঘন্টার জায়গায় 48 মাস, আরো ডাবল 48 মাস চলে গেছে। আমরা এই হত্যাকাণ্ডটা দিয়ে অনেকেই অনেক ফায়দা নিয়েছে, অনেকেই এটা করতে গিয়ে অনেকেই উপদেষ্টা হয়েছে, অনেকেই দেশ ছেড়ে পালিয়েছে। এবং এই হত্যাকাণ্ডটা কেন, আপনি যেটা বলেছেন, হাইকোর্ট কি বলেছে আজকে, মহামান্য কোর্ট বলেছেন, আশা করি এবার ন্যায় বিচার নিশ্চিত হবে। এবারের 6 মাস মানে 6 মাস। 6 মাসটা কিভাবে বলেছে? 6 মাসের মধ্যে তদন্ত ক্ষমতা সম্পন্ন, উচ্চ ক্ষমতা সম্পন্ন টাস্ক ফোর্স গঠন করে এইটা করার জন্য বলা হয়েছে। এই টাস্ক ফোর্সের সর্বোচ্চ 6 মাসের এইটাই প্রতিবেদনটা আসতে, তদন্তটা আসতে 6 মাস লাগবে। এবং হাইকোর্ট আশা পোষণ করেছেন যে 6 মাস মানে 6 মাস, আর অন্যথা হবে না। তাহলে এতদিন অন্যথা হয়েছে। এই হাইকোর্টের জায়গায় ছিলেন। আমি হাইকোর্ট নিয়ে প্রশ্ন করতে চাই না, কিন্তু আমি তো এই দেশেরই নাগরিক, হাইকোর্টটা তো আমারও একটা অংশ, আমিও তো তার একটা অংশ। সেই হিসেবে আমি বললাম যে কি এমন ছিল যে এতদিন হাইকোর্টের উপর কার এমবার্গো ছিল যে তখন বলতে পারেন নাই 3 মাস মানে 3 মাসই, 1 মাস মানে 1 মাসই। এই যে 113 বার, একবারের জায়গায় 113 বার তদন্ত রিপোর্ট পিছানো,
একটা এই দেশে যে আইন নাই, শৃঙ্খলা নাই, আইনের অনুশাসন নাই, কিছুই নাই। আইনটা ছিল শুধুমাত্র, যেটা শরীফ সাহেব বললেন যে একটা পরিবার কেন্দ্রিক, আমি বলবো আইনটা ছিল পরিবার হোক আর এই ব্যক্তি মানুষগুলো হোক, এই তারা যেটা বলতো এটাই আইন। আমাদেরকে পিটায় আমাদেরকে জখম করতো না, আমাদের মার্ডার করতো এবং আমাদের নামেই মামলা দিত। আমরা আপনার নারায়ণগঞ্জে একটা ছেলে মারা গেল হৃদয় নামে বা নয়ন নামে, তাকে মেরে ফেলা হলো আমাদের বিএনপির আপনার বিভাগীয় সভায়। তো সেইখানে মারা হলো। মারার পরে রাতে যখন লাশটা আনতে গেল, তার বড় ভাই লেখাপড়া জানে না ওরকম, তাকে একটা সাদা কাগজ দিয়ে বলল সিগনেচার দিলে লাশ দিব। তো সিগনেচার দিলে লাশ দিব, ওই মুহূর্তে লাশটাই বেশি দরকার ছিল তাদের কাছে, তারা বুঝতেও পারে নাই। পরের দিন যখন দেখা গেল 5,000 আসামি নারায়ণগঞ্জের অজ্ঞাত সব 2-4 জন ছাড়া, এই 5,000 আসামি করেছে সব বিএনপি নেতাকর্মীদের, যে মারা গেল সেও বিএনপি এবং বিএনপির মিটিং এ মারা গেল। সে বিএনপি না কোন দলে সেটা নিয়ে প্রশ্ন তোলা হয়েছিল, মারা গেছে। তারা তখন লাশটা নিয়ে টানাটানি করতে গেল। এই যে দিনের পর দিন, মাসের পর মাস যে এই ঘটনাগুলো আমাদের পোহাতে হতো, একটা হায়না সরকার, একটা মাফিয়া সরকার যারা ছিল তখন, কি আমাদের মহামান্য হাইকোর্ট সে কি আজকে বলতে পারবে যে আমার সেদিন আমার আইনের অনুশাসন আমি স্থাপন করতে পারিনি? উনি বলবেন না, আমি মহামান্য দিয়েই বললাম। তো আজকে সাগর রুডির এত কিছুর পরে আপনি যে কেনটা বলেছেন, আমি কেনটার একটু উত্তরটা দিই। কেনটা এটা দেশের মধ্যে ছিল না, হত্যাকাণ্ডটা দেশের ভেতরে ছিল, কিন্তু কারণটা কিন্তু দেশের মধ্যে ছিল না। যাদের সরকার, যাদের কৃতদাস ছিল, তাদের ডেভেলপমেন্টের জন্য, তাদের কারণের জন্য বলা হয় বা শোনা হয় যে সাগর রুনির হত্যাকাণ্ডটা হয়েছে। এই যে বাংলাদেশ থেকে, দেশের বাইরে যে কথাটা বলছেন যদি করতেন। আমি স্পেসিফিক মনে হয় আমি আপনাকে ক্লু দিয়েছি। যাদের কাছে এই যে পুতুল নাচের মতো সরকার, যে সুতায় পুতুলটা নাচতো, সেই সুতার মালিক যারা ছিল তাদের স্বার্থে ঘা লেগেছিল বলেই কিন্তু সাগর রুনি হত্যাকাণ্ডটা হয়েছিল। এই সাগর রুনির হত্যাকাণ্ড আপনার যদি সঠিক সময়ে সঠিকভাবে বের করা যেত, অনেক থলের বিড়াল বের হয়ে পড়তো, কিন্তু সেটা করা হয় নাই। যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত বাংলাদেশের অনেক সচেতন নাগরিক, তাদের নাম ধামও জানে, এবং অবশ্যই টেলিভিশনের মালিকরা তো এটা তো জানি, যারা এটার সাথে রিলেটেড ছিল। তো সেইখানে তো সেই অবস্থানটা সেই দিন ছিল না বলেই এই তদন্ত রিপোর্ট কোন আলোর মুখ দেখেনি। আজকে আমরা আশা করব, মহামান্য হাইকোর্ট বলেছেন, আদালত বলেছেন, আমরা ইনশাল্লাহ 6 মাসের মধ্যে, আমরা 6 মাস মানে 6 মাসের মধ্যে হয়তো আমরা জানতে চাই যে মারা গেছে, তার বিচার চাই আমরা। সে তো আর ফিরে আসবে না, কিন্তু পাশাপাশি কেন মারা গেল, কি কারণে, কোন স্বার্থে, এটা জানা আমাদের জন্য খুব জরুরি। আগামী বাংলাদেশের জন্য, ভবিষ্যৎ বাংলাদেশের জন্য অবশ্যই জানা জরুরি। ধন্যবাদ। আবার আসবো আপনার কাছে, তার আগে আমি একটু শরীফ ভাইয়ের কাছে, আমি আপনার বিষয় নিয়ে আমি যাচ্ছি। যে আপা যে বিষয়টা বলে গেলেন, বললেন ক্লু দিয়েছেন কোন দেশের, এই যে বাইরের দেশের সংশ্লিষ্টতার কথা এই সাগরণী হত্যাকাণ্ডের সঙ্গে যে বিষয়টা আসছে, এই বিষয়ে আপনার একটু মত। আমি আগে মোটামুটি বলেছি যে এই হত্যাকাণ্ডটা ছিল খুবই নিষ্ঠুরতম একটা হত্যাকাণ্ড, এবং এই হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করার ক্ষেত্রে সরকারের একটা অনীহা ছিল। দ্বিতীয়ত, যখন বিভিন্ন জায়গা থেকে দাবিটা তোলা হয়েছিল, তখন সাবেক প্রধানমন্ত্রী তিনি ক্রুদ্ধ হয়েছিলেন এবং একটা পর্যায়ে তিনি বলেছিলেন যে বেডরুমের নিরাপত্তা দেওয়া আমার পক্ষে সম্ভব না, সরকারের পক্ষে সম্ভব না। এবং এই কথাটি তিনি বলেছিলেন ক্ষুব্ধ হয়ে। সম্ভবত তিনি চাচ্ছিলেন না যে হত্যাকাণ্ডটা যেভাবে আছে এইভাবেই থাকুক, এর রহস্য উদ্ঘাটন করার জন্য তারা আগ্রহী ছিলেন না। সেই কারণে তার মুখ থেকে এই কথাটি বেরিয়েছিল। এবং শাসন ব্যবস্থার যে জায়গাটায় শাসন ব্যবস্থা পরিণত হয়েছিল আইনের শাসনের বিপরীতে, শাসকের আইনে রাষ্ট্র পরিচালিত হতো। এখন এই হত্যাকাণ্ড দেশের ভেতর বা দেশের বাইরে, এই যে প্রেক্ষাপটটা বলা হচ্ছে, এটি যেহেতু আমি নিজে তদন্ত সংশ্লিষ্ট কোনো কাজের সঙ্গে আমার পূর্ব কোনো অভিজ্ঞতা নেই, সুতরাং আমরা যে তথ্যগুলো জেনেছি কিছু কিছু মানে এটা বললেন তো পাবলিক প্লেসে মানে কোট করার মতন সেই পেছনে সেই রেফারেন্সটা আমাদের কাছে যেহেতু নেই, সেই কারণে যে আদালত, সর্বোচ্চ আদালত যেহেতু বিষয়টিকে একটা সময় বেঁধে দিয়েছে, সুতরাং এই জায়গাটায় আমি আসতে আগ্রহী না।
তবে আমি আমার অভিজ্ঞতা থেকে অনুমান করি যে এই বাংলাদেশে বহু হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, বিচারও কারো কারো হয়েছে, কিন্তু সাধারণত আমাদের এখানে দেখা যায় প্রভাবশালীরা যে ঘটনার সাথে যুক্ত থাকে সেই ঘটনাগুলোর বিচারটা হয় না। এবং আমরা যে বিষয়টা নিয়ে কথা বলছি এটি কিন্তু একেবারে সাধারণ মানুষের না, সমাজের বিভিন্ন সেকশনে ঘটনাগুলো ঘটলে তার রিপারকেশন এক এক জায়গায় এক এক রকমের হয়। একজন শিক্ষক যদি মারা যান তার হত্যাকাণ্ডের পরে রিপারকেশন এক রকমের হয়, তিনি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হন তার রিপারকেশন একরকম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হলে তার রিপারকেশন একরকম। আবার সাংবাদিক কমিউনিটির কেউ যদি মারা যায় তার যে রিপারকেশন, একজন কৃষক মারা গেলে রিপারকেশন এক হয় না। আমরা প্রতি বছর কিন্তু সাংবাদিকদের একটা বিরাট অংশকে দেখতাম যে সাগর রুনির মৃত্যুবার্ষিকীতে রিপোর্টার্স ইউনিটির সামনে দাঁড়িয়ে বেশ কান্নাকাটি করতেন, এবং তার পরের দিন আবার কিন্তু তারা যথারীতি ভুলে যেতেন। এবং এদের কেউ কেউ সরকারের সাথে বলা হয়ে থাকে যে তাদের এই যে কান্নাকাটিটা অনেকটা ছিল আর্টিফিশিয়াল, অনেকটা ছিল একবারে ইভেন্ট বেস, এবং পরের দিন তারা এবং এর ভেতর থেকে কেউ কেউ সুবিধাও নিয়েছেন। তো আমরা যেহেতু গণমাধ্যমের কর্মী থাকার পরেও গণমাধ্যম এই প্রকৃত কথাটি তুলে ধরতে পারেনি, সুতরাং আমরা আমাদের অনুমানের উপরে ভিত্তি করে আমি এটি বলতে চাই না, তবে ধারণা করি যে এর পেছনে শক্তিশালী, তারা দেশের ভেতরে থাকুক দেশের বাইরে থাকুক নিশ্চয়ই শক্তিশালী কেউ এর সাথে জড়িত ছিল। ধন্যবাদ শরীফ ভাই। বনিয়াপা, আপনাদের মানে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে যে আগেও বলা হয়েছে সাগরণী হত্যার বিচার তো তারা চাই সুষ্ঠু তদন্ত এবং তারা ক্ষমতা গেলে সেটা করবে। আপনার যে প্রশ্ন আমার থাকলেই পাশাপাশি এও প্রশ্ন যে এই বিচার দীর্ঘসূত্রিতা করার পিছনে যারা দায়ী, যারা এই বিচার মানে অনীহা ছিল কিংবা বিচার বাধাগ্রস্ত ক্ষেত্রে, এই ক্ষেত্রে কি যদি বিএনপি ক্ষমতায় যায় তাদের ক্ষেত্রে কোনো ব্যবস্থা নেবে নাকি? আপনি একটা খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন, কারণ এটার সাথে শুধু হত্যা করলেই যে এক ধরনের দায়ী তা না, হত্যায় সহযোগিতা করলে এবং পরবর্তীতে বিচার হতে না দেওয়াটা এটাও একরকম দায়ী, সিরিয়াস দায়ী। কারণ আপনি বা আমিও যদি এই সহযোগিতা করি যে মারা গেছে গেছে এখন আর বিচারের কি দরকার, কিংবা তার কাছে আমি দায়ী, আমি জিম্মি, কিংবা তার কাছে আমার একটা কাজ আছে, এটা কিন্তু সমানে অপরাধ করা আর অপরাধ সহ্য করা দুটোই কিন্তু সমান অপরাধ। তো এইখানে বিএনপি যেটা বলেছে বিএনপি অবশ্যই করবে আমরা মনে করি। পাশাপাশি এটাও বলতে চাই যে যে মানুষগুলো এই হত্যাকাণ্ডের পেছনে বিভিন্নভাবে সুবিধাভোগী তারা কিন্তু ছোটখাটো মানুষ না, তারা বেশ বড় বড়। এটার ভিতরে আমি যদি আপনাদের সাংবাদিকদের কথাও বলি, লাইক এই যে সাংবাদিকরা, একটা সাংবাদিক কাকের মাংস নাকি কাক খায় না, কিন্তু আমি অকপটে দেখেছি অনেক সাংবাদিক সাগর রুনির হত্যাকাণ্ডকে কেন্দ্র করে তারা সুবিধা নিয়েছে, বড় বড় সুবিধা নিয়েছে, অনেক বড় বড় সাংবাদিকদের নেতা হয়েছে, হলুদে হলুদে ভরে গেছে। কারণ এটা অন্যায়, অন্যায়কে যে সাংবাদিক সাপোর্ট করবে সে হলুদ সাংবাদিক ছাড়া আমার কাছে অন্য কিছুই না, সে যত বড় কিছুই হোক। কিন্তু এবং আরো জিনিস যেটা আমাকে অবাক করেছে, বাংলাদেশের কয়েকটা পত্রিকা তারা যত না পত্রিকায় লাভবান বা সামনের দিকে, তার চেয়ে অনেক বেশি তারা এক ধরনের সন্ত্রাসী গ্রুপ, পত্রিকার মাফিয়া, তারা কিন্তু নীরবে সহ্য করেছে। আমি তাদেরকে আমি দেখি নাই যে এটা নিয়ে প্রতিবাদ করতে ওইভাবে। যদি অবশ্যই আপনারা আপনাদের প্রতিবাদটা অব্যাহত রাখতেন, যেটা প্রথম দিকে হয়েছিল প্রেস ক্লাবের সমস্ত সাংবাদিকরা গিয়েছে আমরা দেখেছি, তারপরে যখন দেখলাম সাংবাদিকদের মধ্যে থেকে উপদেষ্টা হয়ে গেল, তারপরে সাংবাদিকদের মধ্যে থেকে প্রেস ক্লাবের নেতা হয়ে গেল, তখন কিন্তু আমরা অবাক হলাম এবং আমরা তখনই বুঝলাম যে এটার বিচার আর হবে না। অবশ্যই সাংবাদিকরা দায় এড়াতে পারে না, এই বিষয়ে হয়তো বা হতে পারে। এই জন্যই বললাম কাক কাকের মাংস খায় না, কিন্তু সাংবাদিকরা প্রমাণ করেছে যে তারা তাদের নিজেদের রক্ত মাংস খান। তো এই জায়গাটায় আপনি যদি আপনার বিচার না চান, একটা কথা বলে প্রবাদে যে বাচ্চা হয়ে না কাঁদলে মায়েই দুধ দেয় না। তো আজকে 113 বার যখন পিছিয়েছে একটা রায়, এই পত্রিকার এই টেলিভিশনের সঙ্গে যারা যারা রিলেটেড, এই মানে বাংলাদেশের প্রত্যেকেই কিন্তু পরোক্ষভাবে কোথাও না কোথাও তার দায়টা এড়াতে পারে না আমি মনে করি। হয়তো কেউ মনে করেছে যে আমি আসলে একলা কি করতে পারবো, তো নামলে 10-এর লাঠি কিন্তু একের বোঝা হয়, যেটা সাগররুনি হত্যার 2-3 মাসের মধ্যে প্রমাণ হয়েছিল। কিন্তু তারপরে আমরা দেখলাম যে এটা হচ্ছে না। তো বিএনপির কথা যেটা বললেন, বিএনপিও একটা রাজনৈতিক দল, অনেক বড়, অনেক দিন দেশ শাসন করেছে, আগামী দিনে আল্লাহ যদি রহমত করে, আপনাদের যদি ম্যান্ডেট থাকে অবশ্যই আবার করবে। সেইখানে বিএনপি তার অনেকের কাছে অনেক রকম নির্বাচনী ইস্তেহারের মতো এক ধরনের লৌকিক এবং এক ধরনের আধ্যাত্মিক কিছু মুসলেকা থাকে রাজনীতি করতে গেলে, দল চালাতে গেলে, দেশ চালাতে গেলে।
আমি জানি না, তবে আমি আশা করি যে বিএনপি হয়তোবা এটা শেষটা দেখে নিতে পারবে বিএনপি চাইলে, কারণ বিএনপির সাথে মিনিমাম এটার কোনো জড়িত না, জড়িত থাকলেও বিএনপি, আমি আমার নেত্রী এরকম নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া 2001-এ যখন ক্ষমতা এসেছিল আপনারা জানেন, অপারেশন ক্লিন হার্ট নেমেছিল তখন যৌথ বাহিনীর নামে। এই অপারেশন ক্লিন হার্টে উনি কিন্তু বক্তৃতায় বলেছিলেন অপরাধী যেই হোক, উনি একবারও বুঝতে চান নাই, বুঝতে পারেন নাই বা চান নাই যে এর আগে 5 বছর আওয়ামী লীগ ক্ষমতায় ছিল এবং 5 বছরই আপনারা জানেন যে যখন যে ক্ষমতায় থাকে তার উল্টা পাশের লোকদের নামে মামলা করে। এই আর্মি অফিসাররা, আর্মিরা প্রত্যেকটা জেলায় জেলায় গিয়ে 5 বছরের লোকাল পত্রিকাগুলো সরবরাহ করেছে এবং আমাদের ছেলেদেরকেই মেরেছিল। আপনি নিশ্চয়ই ধন্যবাদ আপনাকে। শরীফ ভাই, এবার একটু অন্য বিষয় যাচ্ছি, সেটা হচ্ছে এবার যে জাতিসংঘের সাধারণ অধিবেশনে আমাদের যে প্রতিনিধিত্ব, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস অনেক বিষয়ের উপরে কথা বলেছেন। উনি দেশে এসেছেন, কিন্তু আসার আগে জাপানে গণমাধ্যমে তিনি বলেছেন দ্রুত সংস্কার এবং নির্বাচনে দৃঢ় প্রত্যয়ের কথা বলেছেন। চারদিক থেকে এই প্রশ্নটা উঠছে এবং সরকারের পক্ষ থেকেও এই বিষয়টি ক্লিয়ার করার চেষ্টা করা হচ্ছে। আমার প্রশ্ন হচ্ছে, তারপরও বিভিন্ন রাজনৈতিক দল এই নির্বাচনে যে তাগিদ এবং এই অন্তর্বর্তী সরকারের যে কথাবার্তা, এতে করে আপনার কি মনে হচ্ছে? এটা নিয়ে আর কোনো ডিভাইডেশন কিংবা? একেবারে পরিষ্কার করে বলি যে এই সরকারটা একটা বিশেষ পরিস্থিতিতে দায়িত্ব গ্রহণ করেছে এবং কাকে সরিয়ে বাংলাদেশের মানুষ শেখ হাসিনাকে 16 বছর পরে ক্ষমতা থেকে বিদায় করেছে। শেখ হাসিনার সাথে বাংলাদেশের মানুষের জায়গা জমি নিয়ে কারোর বিরোধ ছিল না, পুকুরের মাছ নিয়ে বিরোধ ছিল না। তার শাসনের বিরুদ্ধে বাংলাদেশের মানুষের সবথেকে বড় অভিযোগটা ছিল যে তিনি জনগণের ম্যান্ডেট ছাড়া রাষ্ট্র পরিচালনা করছেন। এবং আমাদের গত 15 বছরে যে সমস্যাগুলো তৈরি হয়েছে এখানে, আমাদের সমস্ত সমস্যা শেখ হাসিনা তৈরি করে গেছে আমি এটি মনে করি না। বাংলাদেশের দীর্ঘ শাসন ব্যবস্থার মধ্যে কখনো বেশি কখনো কম, তবে গত 15 বছরে তারা যা করেছে তা সীমাহীন, এবং সেটি ওই যে 7 সাগরের জল, তাতেও হয়তো লেখা শেষ হবে না। তো আমি ওই জায়গাটা আসছি যে শেখ হাসিনার সাথে আমাদের বিরোধের জায়গাটা কোন জায়গায় ছিল। বাংলাদেশের মানুষ কি চেয়েছে? বাংলাদেশের মানুষ চেয়েছে রাষ্ট্র পরিচালনায় তার অভিমতের প্রতিফলনটা থাকবে, একটা ভোট হবে, তিনি তার ভোটাধিকারটা প্রয়োগ করবেন এবং যারা ক্ষমতায় ম্যান্ডেট পাবে তারা ক্ষমতায় যাবে। সুতরাং এবং ভোটটা হবে গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক ইত্যাদি ইত্যাদি, যে স্ট্যান্ডার্ডগুলো মেনটেন করা হয়। আমরা সেইটা শেখ হাসিনার কাছ থেকে পাইনি, তিনি ভোটারবিহীন একটা সরকারের ক্ষমতায় ছিলেন। সুতরাং সেখান থেকে যে পরিবর্তনের পরে আমরা কি চাই? আমরা চাই হচ্ছে রাষ্ট্র এবং জনগণের মধ্যে যে বিভাজনটা তৈরি হয়েছিল, যে দূরত্বটা তৈরি হয়েছিল, এটি ঘুচিয়ে আনতে হবে। ঘুচিয়ে আনার মাধ্যমটা কি? মাধ্যমটা হচ্ছে দেশে একটা নির্বাচন হবে, গ্রহণযোগ্য নির্বাচন, অবাধ নির্বাচন, অংশগ্রহণমূলক নির্বাচন, এবং তার যে শর্তগুলো পূরণ করে সেই নির্বাচনে মানুষ ভোট দিবে, যারা ম্যান্ডেট পাবে তারা পাওয়ারে বসবে। সুতরাং বেসিক জায়গাটা হচ্ছে নির্বাচন, এবং এই নির্বাচনকে এনশিওর করার জন্য, গ্রহণযোগ্য করার জন্য আপনার পথে কতগুলো বাধা আছে, বিভিন্ন সময় যে বাধাগুলো তৈরি করা হয়েছে সেই বাধাগুলো সরিয়ে নিতে হবে। আমরা সারা রাতের আপনি দেখবেন শহরের বিভিন্ন জায়গায় আবর্জনা ফেলা হয়, ময়লা ফেলা হয়, সকালবেলা এসে সিটি কর্পোরেশন সেগুলো পরিষ্কার করে নিয়ে যায়, এবং এই পরিষ্কার করার জন্য আবর্জনাগুলো বিভিন্ন ইনস্ট্রুমেন্ট ইউজ করে, কোথাও ঝাড়ু, কোথাও বেলচা, কোথাও কোদাল বা ঝুড়ি, আবার কোথাও যে বড় বড় যন্ত্র ব্যবহার করে। তো এই সরকারের কাছে আমাদের দাবিটা হচ্ছে যে নির্বাচনের পথে যে প্রতিবন্ধকতাগুলো আছে, আপনি এমন কতগুলো প্রতিবন্ধক সরিয়ে দেন যাতে আমার চলার পথটা ইজি হয়, তারপরে সরকার এসে করবে। সুতরাং নির্বাচনটা আপনি যদি এখন মনে করেন যে না আমি একেবারে ওই রকমের পরিষ্কার করে একেবারে সব ক্লিয়ার করে ফেলবো, এটি আপনার পক্ষে সম্ভব না, মানুষ আপনার কাছে সেটি চায়ও না। সেই কারণে আমরা ওই যে যৌক্তিক সময়ের কথা বলছি, কিন্তু প্রশ্নটা হচ্ছে যে আমি আমার অবজারভেশনে যে কতগুলো জায়গায় একটু গোপনীয়তা আছে। যেমন আমরা স্কুলে যখন পড়েছি, আমাদের জানুয়ারি মাসে একটা সিলেবাস দেওয়া। শরীফ ভাই আসবো, আপনি যৌক্তিক সময় এই জায়গাটা আমরা থাকি, তারপর আমি আবার আসবো। তার একটু মনিয়াপার কাছে জানতে চাই। মনিয়াপা, আপনাদের পক্ষ থেকে বলা হচ্ছে যে বিদেশে বসে অস্থিরতা সৃষ্টির ষড়যন্ত্র হচ্ছে, প্রযুক্তি সরকারের দোসররা এখনো বিভিন্ন জায়গায় আছে, এবং আপনাদের যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনিও বিভিন্ন জায়গায় তার যে ভাষণে আমরা শুনেছি বলেছেন যে বিগত সরকারের আওয়ামী লীগের প্রেতাত্মারা এখনো বিভিন্ন জায়গায় বসে আছে। এবং গতকাল এই এক উপদেষ্টা তিনি বলেছেন যে সামনে যে সময় সেটাও খারাপ সময় আসতে পারে, একটা ইঙ্গিত। সবকিছু মিলিয়ে আমি আপনার কাছে যেটা জানতে চাই, আসলে আমরা কোন জায়গাটায় আছি? কিংবা শোনেন, যখন এই যে দ্বিতীয়বার দেশ স্বাধীন হলো 5 তারিখ,
বিশ্বাস করেন ভীষণ খুশি হয়েছিলাম, ভীষণ। আমি নিজেও হেঁটেছি অনেক মাইল, হেঁটে হেঁটে আমি বিভিন্ন মিছিলগুলো অবলোকন করেছি। সারাদিন মানুষ শুধু হেঁটেছে হেঁটেছে, খুশি বিতরণ করেছে। একদম। এই খুশি বিতরণটা আজকে 2 মাসও হয় নাই পুরা, এখনো 2-4 দিন বাদ আছে। আমাদের খুশিটা কিন্তু আর খুশির মধ্যে নাই। কারণ আমরা কিসের জন্য খুশি হয়েছিলাম? আমাদের এখন সিন্ডিকেট থাকবে না, লাইক দ্রব্যমূল্যের দাম কমবে। মানুষ কিন্তু চায় না সরকার তাকে ভাত কাপড় দিয়ে যাক। ভাত কাপড় আমি আমারটাই জোগাড় করে নিব, কিন্তু একটু সহনীয় পর্যায়ে যদি রাখেন, যদি হরিলোট না হয়। তো কি এমন হলো যে একটা সিন্ডিকেট কি তার মানে এতদিন কোনো সিন্ডিকেট ছিল না? তাহলে আমার জিনিসের দাম কমলো না কেন? আজকে ডিমের দাম আপনার 180 টাকা ডজন, তার মানে একটা ডিম প্রায় 20 টাকার মতো দাম, প্রায় 17-18 টাকার দাম। এটা মানুষ অসহনীয় হয়ে উঠবে এরকম হলে। চালের দাম, ডালের দাম, লবণের দাম, মরিচের দাম কিছুই কমে নাই। এটা হলো একটা সিন্ডিকেট, আমরা দেখছি কিছু করতে পারে নাই। এরপরে সরকার আপনার যেভাবে অ্যারেস্ট হওয়ার কথা, যারা এতদিন আমরা গাদ্দার বললাম, আমরা ফ্যাসিস্ট বললাম, আমরা মাফিয়া বললাম, আমরা হায়না বললাম, কিন্তু একজন ওইভাবে কি অ্যারেস্ট হচ্ছে আপনি বলেন? এই মানুষগুলা শুনলাম যে কোনো একটা জায়গায় আছে 600-700 মানুষ, কিন্তু আমরা কিন্তু কাউকে অ্যারেস্ট হতে দেখছি না। গেল একটা। 2 নাম্বার দেখেন, বিএনপি আওয়ামী লীগের দ্বারা অনেক বছর নির্যাতিত ছিল, প্রায় 18 বছর, 16-17 বছর। সেই নির্যাতনে এক জেলার বিএনপি আরেক জেলায় রিক্সা চালাতো, ভ্যান চালাতো, কষ্ট করতো, দিন মজুরি করতো, একসময় যাদের বেশ পয়সা ছিল। কিন্তু আওয়ামী লীগ এত মানে খাওয়া দাওয়া করা আওয়ামী লীগ, এত হৃষ্টপুষ্ট আওয়ামী লীগ, আপনি বলেন একজন আওয়ামী লীগকে ওইভাবে অ্যারেস্ট হয়েছে? কি ছাত্রলীগ, কি যুবলীগ, কি সন্ত্রাসী লীগ, কি আপনার টেন্ডার লীগ, কি আপনার এই যে বিভিন্ন জায়গায় আপনার কেউ অ্যারেস্ট হয় নাই। তাহলে এরা কোথায়? এরা তো ঘাপটি মেরে আছে, নাম্বার 1। নাম্বার 2, এদের কাছে টাকা পয়সা আছে, কারণ এদের একটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের 100 কোটি টাকার মালিক মিনিমাম, যার কিছু নাই। করণীয়টা কি সেটা একটু শোনেন, বলেন। তাদেরকে যে আইনের অনুশাসনের মধ্যে ফেলা হয় নাই, এটাই হচ্ছে সবচেয়ে বড় দিক। আমরা কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এটাই আশা করেছিলাম। আপনার রাস্তা যদি ক্লিয়ার না হয়, সেই রাস্তায় গ্যাঞ্জাম হবে। আজকে চিফ অ্যাডভাইজারের বাসার সামনে প্রতিদিনই একটা না একটা সমস্যা থাকছে। এটা কেন? এই সমস্যাগুলো কারা করছে? এরা কিন্তু ঘাপটি মারা আওয়ামী লীগরাই তাদের সঙ্গে মিলে যাচ্ছে। এই যে আনসাররা যে এটা করলো, এটা কিন্তু তারাও বুঝে। তাহলে তারা যদি আইনের অনুশাসন চালুটা না করে, যদি এরা অ্যারেস্ট না হয়, এরা যদি বিচারাধীন না হয়, এবং দেখেন কিছু মামলা হয়েছে যে মামলাগুলোর ক্রাইটেরিয়া একই রকম, মেরিট একই রকম, এই মামলাগুলো একটা সময় ধুপে টিকবে না। আপনার অনেক মামলা আছে, অনেক বাদীরা আছে যে ওরা বাদী হয়ে মামলা করতে চায়। পলিটিক্যাল মামলা পলিটিক্যালি ভাবেই এটা ব্যয় হয়। আপনার অনেক পলিটিক্যাল মামলা অনেকভাবেই চলে গেছে ইতিমধ্যে। তো ঠিক এর আগে শেখ হাসিনা ছিল, শেখ হাসিনা আসতে না আসতে অনেক পলিটিক্যাল মামলা ভ্যানিশ হয়ে গেছে তার। আবার আমরা যখন চিফ জাস্টিসকে দেখলাম, তারও পলিটিক্যাল মামলা ভ্যানিশ হয়েছে। কিন্তু আপনি দেখেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তারেক রহমান সাহেব সহ আরো যারা আছে, তাদের মামলা কিন্তু ভ্যানিশ হয় নাই। এই যে আপনি তো ওইখানে লঙ্কায় যে যায়, সেই যদি রাবণ হয় তাহলে তো প্রবলেম। তারেক রহমান সাহেব কি বলেছে জানেন? বলেছেন যে আমরা সম্পূর্ণ সহযোগিতা করতে চাইনি এই অন্তর্বর্তীকালীন সরকারকে, কিন্তু উনারা যদি উনাদের ব্যর্থতার কারণ হয়, সেটা তো আমরা তুলে ধরতে পারবো না। তো উনাদের জায়গার, শুধুমাত্র উনাদের চিহ্নিত জায়গা, উনারা এমন এমন উপদেষ্টা রেখেছে যেগুলার যোগ্যতায় কুলায় না উপদেষ্টায়, এবং তারা থাকলে আরো সমস্যা হবে, আইন শৃঙ্খলার অবনতি হবে, দেশের অনেক কিছুর অবনতি হবে। আমি আসবো, আপনি এত বড় একটা প্রশ্ন করেছেন, আমাকে যদি ঠিক আছে, আমি আপনার কথার রেশ ধরে আমি একটু শরীফ ভাইয়ের কাছে যাবো। এই যে শরীফ ভাই আপাত যে বিষয়টা বললেন, যে এই যে সমস্যার সৃষ্টিটা কেন হচ্ছে সামনের দিকে আরো যে আমরা দেখতে পারি, এই বিষয়ে প্রথম জায়গাটা হচ্ছে যে আপনার পরিস্থিতি কন্ট্রোল করা নির্ভর করে আপনার দক্ষতা এবং আন্তরিকতার উপরে। বাংলাদেশের রাজনৈতিক ব্যবস্থায় আওয়ামী লীগ পাওয়ারে আসলে বিএনপি তাকে সহযোগিতা করে না, বিএনপি পাওয়ারে আসলে আওয়ামী লীগ সহযোগিতা করে না। 16 বছরের আওয়ামী লীগ একটা তাদেরকে উচ্ছেদ করে যারা ক্ষমতায় বসেছে, আওয়ামী লীগ তাদেরকে প্রতিদিন সকালবেলা এসে রসগোল্লা দিয়ে যাবে, এটি বিশ্বাস করার কোনো কারণ নেই এবং আমি বিশ্বাস করি না। তো আপনাকে আপনার দক্ষতা দিয়ে এই পরিস্থিতিটাকে মোকাবেলা করতে হবে। কিন্তু আমি দেখতে পাচ্ছি নির্বাচনের যে প্রশ্নটি করেছিলেন, আমি দেখতে পাচ্ছি সরকারের পক্ষ থেকে একটা অস্বচ্ছতা এর মধ্যে আছে। আমরা এর আগে শুনলাম সেনাপ্রধান কিন্তু 1800 মাসের একটা কথা বললেন, তার 2 দিন পরে প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি তিনি যে ব্যাখ্যাটা দিলেন তার সাথে মেলে না। অর্থাৎ এই বিষয়গুলো জনমনের নানা রকমের
প্রশ্ন তৈরি করছে, সন্দেহ তৈরি করছে। আমি যেটা দেখতে পাচ্ছি কোন কোন জায়গায় সম্ভবত সরকারের যে উপদেষ্টাদের কেউ কেউ নির্বাচনের বিষয়টা আলাপেই আনতে চাচ্ছে না, বিব্রত বোধ করছেন, এবং কেউ কেউ হয়তো নির্বাচনটা একটু দেরি হোক, সময় নিয়ে হোক, এটি তারা চাইছেন। দ্বিতীয় জায়গাটা হচ্ছে যে তাদের যে বেসিক যে কাজগুলো ছিল, সংস্কারের যে কাজ, এখন আসলে বারবার যেটা বলা হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে যেটা বলা হচ্ছে রোড ম্যাপ, এটাই কি সমাধান? অবশ্যই তাদের সাথে রাজনৈতিক, আপনার এখানে মেইন স্টেক হোল্ডার হচ্ছে পলিটিক্যাল পার্টিগুলো, তাদের সাথে কথা বলে এই যে পলিটিক্যাল পার্টিগুলো এখন অ্যাক্টিভ আছে, প্রত্যেকেই কিন্তু এই পরিবর্তনের পক্ষে ছিল। সুতরাং এখানে আপনার ভিন্ন মতের এখানে কেউ নেই। জাতীয় পার্টি ছাড়া আমি আর কেউকে দেখি না যে সরকারের সাথে যারা বৈঠকগুলোতে অংশগ্রহণ করছে, জাতীয় পার্টি ছাড়া আওয়ামী লীগের কাছে আর কেউ ছিল না। সুতরাং তাদের সাথে আপনার প্রতিনিয়ত আলোচনা করতে হবে, কিন্তু দেখা যাচ্ছে যে সেই আলোচনার দিকে আপনি যাচ্ছেন না। আপনি হঠাৎ করে এই যে মনিয়াপা যেটা বললেন, যৌক্তিক, দ্রব্যমূল্য মানুষ জীবনের অতিষ্ঠ হয়ে উঠেছে, মানুষের জীবন। গত সরকারের আমলে মানুষকে নিয়ে ঠাট্টা মশকরা, যখন দ্রব্যমূল্যের কথা বলা হতো তখন বলা হতো যে ওই যে কাঁঠালের বার্গার খান ইত্যাদি ইত্যাদি, মানুষের যে কষ্টগুলো ঠাট্টা মশকরা করা, ডিম সিদ্ধ করে খান, আমরা এটা দিয়ে খাই। কিন্তু এখন আপনি দেখতে পাচ্ছেন দ্রব্যমূল্য বাড়ছে, সরকারের সেদিকে নজর নেই। সরকারকে কেউ কেউ আর্টিফিশিয়াল কতগুলো এজেন্ডা এখানে নিয়ে আসছে এবং তার ভিতরে কথা বলতে চাইছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি বলতে কিচ্ছু নাই। আজকেও এই যে কুষ্টিয়াতে বেলা 11:30টার সময় সাবেক বিএনপি নেতা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদ অফিসের মধ্যে তাকে গুলি করে মেরে ফেলা হয়েছে বেলা 11:30টার সময়। আজকে মাঠে সেনাবাহিনী আছে, লাইভ দিয়ে ফেসবুকে মাজারে হামলা হচ্ছে, গতকালকেও ঘটনা ঘটেছে সাভারে, বিভিন্ন জায়গায়। অর্থাৎ আইন শৃঙ্খলা পরিস্থিতি মোটামুটি শেষ। আপনার শিক্ষাক্ষেত্রে যে নৈরাজ্য, সেটি আপনি কন্ট্রোল করতে পারছেন অনেকগুলো জায়গায়। মন্ত্রীদের সবাই যে একমাত্র নির্বাচনে কি সমাধান? না, নট অনলি নির্বাচন। প্রথম জায়গাটা হচ্ছে আপনি নির্বাচনের আগ পর্যন্ত আপনার পলিটিক্যাল পার্টিগুলোর সাথে বসতে হবে, তাদের কথা শুনতে হবে। বিদেশ থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে আপনি তার হাতে সংবিধান পলিটিক্যাল পার্টিগুলোর সাথে বসতে হবে, এই বিষয়ে তাদের কথা শুনে সরকার বসছে। এবং কালকে থেকে যে 6টি কমিশন সংস্কারের গঠন করা হয়েছিল, কাজ শুরু করার কথা ছিল, কিন্তু সেটা কালকে থেকে কাজ শুরু হচ্ছে না। এই কারণে হচ্ছে না, অন্তর্বর্তী সরকার তারা আরো সময় চেয়েছে, পলিটিক্যাল পার্টিগুলোর সাথে তারা বসবে। এই বিষয়টা আপনি একটু বলবেন। পাশাপাশি আরেকটা বিষয়, গতকাল টিআইবির যে নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখার, যেমন তিনি বলেছেন এক ধরনের কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থা থেকে আরেক ধরনের কর্তৃত্ববাদের ধাবিত হওয়ার শঙ্কা, উনি শঙ্কা প্রকাশ করেছেন। এই দুটো বিষয় না, এই সংখ্যাটা তো উনি একা বলবেন না, এই সংখ্যাটা আমরাও শঙ্কা প্রকাশ করছি। কারণ যেভাবে হওয়ার কথা, একটা পলিথিন বন্ধ হলে যে সমস্ত পরিবেশ ঠিক হয়ে যাবে তা না। পলিথিন এর আগেও বন্ধ হয়েছিল। আপনি দেখেন যেটা যেটা করা, আমাদের কথা হচ্ছে, আপনি সংস্কারের কথা বলেন, যেই জায়গায় পরের দিনই আপনি নদী দখল করে যারা যারা বিভিন্ন স্থাপনা করেছে, নদী দখল করে যারা যারা বিভিন্নভাবে বালু উত্তোলন করছে, এগুলাকে যদি স্টপ করাতে পারতো, আমি মনে করতাম যে ঠিক আছে। পুলিশ যারা জয়েন করে নাই তাদেরকে আনার ব্যবস্থা করা, এবং যারা আসবেই না, যারা চাকরি ছেড়ে দিবে, তাদের একটা পুলিশের একটা তাৎক্ষণিক একটা সবকিছু জরুরি, যেটা আপাতত যারা পুলিশের থেকে আপনার অবসর নিয়েছে তাদেরকে সিনিয়র পদগুলোতে কিছু সময়ের জন্য এনে এর মধ্যে সার্কুলার দিয়ে পুলিশ নিয়ে আমার তো চলতে হবে। এই দেশটা তো 52-54 বছরের একটা দেশ। সে দেশে কিন্তু চাইলেই কিন্তু এখন যে হঠাৎ করে নতুন একটা দেশ কিছুই হবে না, অনেক কিছুই সম্ভব। আমাদের বিএনসিসির ছেলেরা আছে, ইয়াং এনার্জেটিক ছেলেরা যদি দেশ শাসন করতে পারে, উপদেষ্টা হতে পারে, কেন বিএনসিসির ছেলেদের দিয়ে কেন আমি আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করতে পারি না? এটার জন্য সব ছেলে মেয়েদের নামায় দিতে হবে এমন কোনো কথা না। এই যে দেখেন, আপনি ইন্টারমিডিয়েট পরীক্ষাটা মাফ করে দিল, আমাদের কারোর সঙ্গে রাজনীতিবিদদের সাথে কথা বলে নাই। কথা বললে আমরা বলতাম যে মেন পরীক্ষাগুলো তো শেষই হয়ে গেছে, বাকি 5-6টা পরীক্ষা, 4-5টা পরীক্ষা এটা দিয়ে দিলেই হবে। এটার জন্য আমরা 15 দিন সময় বাড়াতে পারি, বন্যার জন্য আরো 1 মাস বাড়াতে পারি। সেটা না করে আমরা অটো দিয়ে দিলাম। এখন যারা বিএ পরীক্ষা দিবে তারা অনশন করতেছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসিরে কালকে দেখলাম যে আটকে রেখেছে, এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন আন্দোলন হচ্ছে। আজকেও দেখলাম বসুন্ধরার এখানে দেখলাম আন্দোলন হচ্ছে, কারণ শিক্ষার্থীরা। তা এই ধরনের প্রতিদিন এটা হচ্ছে, এই জিনিসগুলো বললেই তো হয়। তারা কেন জাতির সামনে খুলাসা করে না? আমরা অন্তর্বর্তীকালীন সরকার, আমরা এর চেয়ে বেশি করতে পারবো না, আমরা এইটুকু করতে চাই, এইটুকু আমাদেরকে সময় দাও। এবং যে সময়টা প্রত্যেকটা মুহূর্তকে এখানে কাজে লাগাতে হবে, এবং যেখানে যেটা ব্যর্থতায় পর্যবেসিত হয়ে যাচ্ছে, ওইখানে একদিনে তো সফলতা আসবে না। সফলতাটা আমি ট্রেনের মধ্যে উঠিয়ে দিতে চাই, লাইনটার মধ্যে। আমার লাইনচুর ট্রেনটা, আমার যন্ত্রপাতি ঠিক আছে, আমার কাছে তেল আছে, আমার কাছে স্টিয়ারিং ধরার মতো ড্রাইভার আছে, তো আমি ধাক্কা দিয়ে ট্রেনটাকে উঠায় দিলেই ট্রেন চলতে থাকবে।
এই যে রিসাইক্লিংটা, এই রিসাইক্লিংটার জন্য অন্তর্বর্তীকালীন সরকার তারা যে যুগের পর যুগ তাদের থেকে করতে হবে এমন কোনো কথা না। আইনের যদি একটা ধারা ঠিক থাকে, আইনের যদি অনুশাসনটা ঠিক থাকে, আইন যদি প্রত্যেকের জন্য সমান হয়ে থাকে, তাহলে কিন্তু আমরা মানুষ কিন্তু একই দেশ বাংলাদেশ। আপনি দেখেন গুলিস্তানে যান, সায়দাবাদ যান, আপনার ব্যাগ নিয়ে টানাটানি শুরু করবে, লাইনটা শেষ করি। কিন্তু আপনি যখন লাইন দিয়েও কিন্তু এসি গাড়িতে আমরা উঠতে দেখেছি অনেক ভদ্রলোকদেরও। আপনি সিস্টেম লস, এখানে সিস্টেম লসের জন্য যা কিছু হয় সব সিস্টেম লসের জন্য হচ্ছে। আমি মনে করি উপদেষ্টা মণ্ডলীর খুব তাড়াতাড়ি জাতিকে খুলাসা করা দরকার তাদের সময় কতটুকু লাগবে। যেমন সরকার কে চালাচ্ছে আমার কাছে কিন্তু কনফিউশন, কারণ যখন একটা দেশের সেনাবাহিনী প্রধান বলে 18 মাসের মধ্যে নির্বাচন, আবার যখন একজন অন্তর্বর্তীকালীন চিফ যখন চুপ করে থাকে এই ব্যাপারে কিছু বলে না, তখন আমাদের কাছে প্রশ্ন আমরা কার কথা শুনবো, কার কথা ধরে আমরা এগিয়ে যাব। এই জায়গাটাও আমাদের একটা ব্যাপার, এই জায়গার সাথে আমাদের প্রত্যেকটা টানাপোড়ান একটা ব্যাপার। টানাপোড়ানটাকে আগে ধরতে হবে, টানাপোড়ান আগে ধরলে আইন শৃঙ্খলাটা কোথায় সমস্যা আছে 5 জনে একটা মন্ত্রণালয় যদি না মিললো, এমনও তো অনেকেই আছে একজন একের অধিক মন্ত্রণালয় হাতে রেখেছে অথচ একটা মন্ত্রণালয় ভালোভাবে কাজ করছে না। তো একের অধিক মন্ত্রণালয় যদি হাতে রেখে থাকে তাহলে সেগুলো ডিস্ট্রিবিউট করা উচিত, এবং যার জন্য যাকে প্রয়োজন, অনেক উপদেষ্টা আছে তাদের নিয়ে প্রশ্ন উঠেছে তারা এটার জন্য আদৌ যোগ্য কিনা। তো এই প্রশ্নটার জায়গায় তারা না পারাটা দোষের কিছু না। আমি একজন মানুষ, আমি রাজনীতি করি, এটা আমি যত ভালো বুঝবো, আমি সাংবাদিকতা অত ভালো বুঝবো না। আমাকে যদি আপনি কালকেই আপনাদের সম্পাদক বানায় দেন, এটা কিন্তু হজবরল হয়ে যাবে। সো এই অপশনটা যেটা বললেন, অপশন আছে, অপশন যদি থাকে আপনার এটা সলিউশন করতেও পারে তারা। আরেকটা জিনিস, এই যে 6 জনের কথা বললেন আপনি সংস্কারের জন্য কমিশন, এই যে আমি কাউকে সম্মান করতে নাই পারি, অপমান করার রাইটস বোধহয় নাই। একজন কমিশনের নাম আমরা দেখেছিলাম, নাম দেখার আগে আমরা শুনলাম যে তাদের সাথে কথা বলে দেওয়া হয় নাই, আবার তাদেরকে বাদ দেওয়ার সময়ও দেওয়া হয় নাই। তো এই যে বাদ দেওয়া এবং রাখা, এই মানুষগুলা কিন্তু অনেক দিন তার নিজের পথে পরিচিত হয়েছে, সুপরিচিত হয়েছে, বিখ্যাত হয়েছে। এই বিখ্যাত মানুষগুলোকে অসম্মান না করলে কি? ধন্যবাদ আপা, একদম আপনি মানে শেষ দিকে আমরা একদম অনুষ্ঠানের। শরীফ ভাই, আপনার কাছে প্রশ্ন রেখে আমি শেষ করবো, সেটা আপা আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আপাও কথা বলেন, আপনিও বললেন। তো এই যে পুলিশ যে সংস্কার হচ্ছে, আসলে পুলিশকে কি রাজনীতিকরণ করা, মানে রাজনীতির বাইরে রাখা কি সম্ভব কিনা? একদম বাংলাদেশের রাষ্ট্র কাঠামো পুলিশকে বাইরে রাখতে পারবেন না, তবে তাদেরকে তাদের নিজস্ব যে দায়িত্ব সেই দায়িত্ব পালনের ক্ষেত্রে যদি জবাবদিহিতার মধ্যে আপনি আনতে পারেন, তা না হলে আপনি এই যে ঘটনার পুনরাবৃত্তি ঘটবে। তবে পুলিশ একেবারে শাসন ব্যবস্থার বাইরে গিয়ে, সরকারের বাইরে গিয়ে কাজ করবে, কথা বলবে, পৃথিবীর এটা কোথাও চালু করা যায়নি আমাদের এখানেও। তবে যে সার্ভিসটা এর থেকে একটু যদি ভালো করতে পারি সেটাই ভালো। ধন্যবাদ আপনাদের দুজনকে বাংলা ভিশনে আসার জন্য। দর্শক, যে কথা বলতে চাই আজ এ পর্যন্তই, আবার দেখা হবে আগামীকাল একই সময়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।